আমার বিয়ের আজ 6 বছরের বেশি, তবু স্বামীকে দেখিনি। সেই 15 বছর বয়সে এই বাড়িতে পা রেখেছিলাম। বিয়ের পর দিন ভোরে আমার স্বামী আমাকে রেখে বাড়ি ছেড়েছেন। আজ পর্যন্ত ফেরেননি। অনুপমার কথার বিপরীতে কি বলবে বুঝে উঠতে পারল না আয়রা। আর তাছাড়া এইসব কথা তো তার অজানা নয়। ফোনে দুজনের আলাপ হয় প্রায় সময়ই। আচ্ছা, এইসব রাখতো, আগে তুই বল তোর পড়াশোনা কেমন হয়ে যাচ্ছে? তোর না সামনে সেমিস্টার? অনুপমা সেই গাছটির দিকে তাকিয়ে রইল। বুঝতে পারল কথা এড়ানোর চেষ্টাটুকু। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে জবাব দিল, এই তো চলছে ভালোই। প্র্যাকটিক্যাল খাতার কিছু সমস্যার জন্য স্যার এর পিছনে ঘুরছি। উনি পাত্তাই দিল না, বলে মার্ক দিয়ে দিবে, অথচ দেখা যাবে মার্ক দেওয়ার বেলায় নামগন্ধ পাওয়া যাবে না। এরপর চুপ করে বসে রইল দুজনেই। আয়রা অনুপমা মেয়েটার দৃষ্টি অনুসরণ করে বাড়ির পেছনের দিকে সেই গাছটিতে দৃষ্টিপাত করল। অনুপমা জন্মের কিছুদিন পর বাবাহারা হলো। মা সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে ভাইয়ের বাসায় আশ্রয় নিলেন। অথচ কিছুদিন পর মাও তাকে ছেড়ে চলে গেল। এতিম মেয়েটা মামার বাড়ি দুমুঠো ভাতের জন্য কত অত্যাচার সহ্য করলো, কিন্তু তাও কি তার কপালে সইল? নবম শ্রেণী পাশ করে 10ম শ্রেণীতে পা রেখেছিলাম সবে। হঠাৎ বিয়ের সম্বোধন আসায় মামি রাজি হয়ে গেলেন। ঘাড়ের থেকে বোঝা কমানোর জন্য এতটুকু মেয়েটাকে, যে কিনা বিয়ের মানে টুকুও বোঝে না, তাকে বিয়ে দিতে রাজি হলেন। মেয়েটা বিয়ে করতে না চাওয়া সে কি অত্যাচার! সেই সম্বন্ধটা সেবার মামা ভেঙে দিয়েছিল। লোকটার বয়স অনেক, তার ওপর আগে বউ আছে। আর যাই হোক, মৃত বোনের মেয়েকে তিনি এমন করে দেবেন না। তার ঠিক 1 মাস পর অনুপমার শাশুড়ি প্রস্তাব নিয়ে এলেন। অনুপমা কেন যেন এবার রাজি হয়ে গিয়েছিল। এর 1 সপ্তাহের মধ্যে ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। অতীতের কথা ভাবতেই আয়রার চোখ ভিজে উঠতে চাইল। নিজের মায়ের করা অত্যাচারের কথা ভাবলেই ঘেন্না হয়, তবুও তার ছোট বোনটা ভালো আছে ভেবেই শান্তি লাগছে। আয়রা এবার অনুপমার দিকে তাকালো। মেয়েটা উজ্জ্বল শ্যামলা, টানা চোখ আর ঘন কালো কেশ, যা বর্তমানে দক্ষিণা হিমেল হাওয়ার অবাধ্যভাবে উঠছে। এই অনুপমা চুলগুলো বেঁধে নিয়ে ঝট পেকে যাবে তো। তারপর সন্ধ্যা হয়ে আসছে। চল নিচে চল, নয়তো আন্টি এই এলো বলে আয়রার কথায় অনুপমা হেসে উঠল। আসলে এখন না গেলে ফরিদা বেগম এসে কথা শোনাবেন। দুজনেই দোলনা থেকে নেমে ছাদের দরজায় এসে খিল তুলে দিল। সিঁড়ি ধাপ 2-1 পার হতেই আয়রা বলল, অনুপমা তুই যাবি তো আমার বিয়েতে? আমি জানি না আপু, মা বাবাকে বলে দেখো, যদি নিয়ে যেতে পারো তাহলে যাব, আর নয়তো তাদের সাথে নিয়ে যাবে। আমায় একা ছাড়বে না ওই বাড়ি। গত 6 বছরে গেছি একবারও ওই বাড়ি, বিশেষ করে মা তো একদমই দিবে না। আয়রার মনটা খানিকটা খারাপ হয়ে গেল। মায়ের করা ভুলের জন্য বোনটাকে সে হারিয়েছে। আয়রা অনুপমার মামাতো বোন। 3 বছর বয়স থেকে অনুপমা মামার বাড়িতে বড় হয়েছে। 10 বছর বয়সে মাকে হারায়। মা মারা যাওয়ার পরে তার ওপর বাড়ির সব কাজের ভার তার ওপর পড়ে। হাত পুড়িয়ে রান্নাও করতে হয়েছে। 19 থেকে 20 হলেই আয়রার মায়ের অত্যাচার শুরু হতো। এরপর ফরিদা বেগম সেই যে মেয়েটাকে এ বাড়িতে বউ করে এনেছেন, আর যেতে দেয়নি ওই নরকে। 2 দিন হলো আয়রার বিয়ে ঠিক হয়েছে তার ভালোবাসার মানুষটির সাথে। তাই সে আর তার বাবা আজ দুপুরে এসেছিলেন অনুপমার শ্বশুর বাড়ির সকলকে দাওয়াত দিতে। আয়রাকে এতদিন পর পেয়ে আর যেতে দেয়নি অনুপমা। অনুপমাও শাশুড়িকে দিয়ে মামাকে বলিয়ে রাজি করিয়েছেন 2-3 দিন থাকার জন্য। যেহেতু সামনে শুক্রবার বিয়ে, অনুপমার মামা প্রথমে রাজি হতে চাননি। পরে ভেবে দেখলেন ভাগ্নিটা তার কাছে কত বছর পর আবদার করলো, না রাখেন কিভাবে। তাই তো ভদ্রলোক দুপুরে খেয়ে বিদায় নিয়েছে।
ওরা দোতলার সিঁড়ির শেষ মাথায়। এমন সময় অনুপমার একমাত্র ননদ ফাইজা সিঁড়ি দিয়ে তাদের নাম ধরে দৌড়ে আসছে। অনুপু, ও অনুপু, কই তোমরা? এই ফাইজা, আসতে, এই সিঁড়ি বেয়ে কেউ এভাবে দৌড়ায়? আয়রা কিছুটা আতঙ্কের স্বরে বলে উঠে। ফাইজা সে কথা পাত্তা না দিয়ে বলল, আম্মা তোমাদের ডাকতে পাঠিয়েছি, আসো নাস্তা খাবে। আয়রা আর ফাইজা গিয়ে সোফায় বসলো। অনুপমা সোজা রান্নাঘরে গেল। সে যেতেই ফরিদা বেগম রেগে গেলেন। কিরে অনু, তুই কি চুল ছেড়ে এই সন্ধ্যাবেলায় ছাদে ছিলি? তোর আর আক্কেল হলো না? অনুপমা দাঁত বের করে হাসলো, যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ফরিদা বেগম তার হাসি দেখে আরও রেগে গেলেন। আরে মা, সন্ধ্যা হতে বহুত দেরি, আর আমার আক্কেল হয়ে গেলে তুমি বকবে কাকে? বলেই ফরিদা বেগমের শাড়ির আঁচল ধরে পিছু পিছু ঘুরতে লাগলেও এই মেয়েটার কাণ্ড কারখানার আর কথাই ফরিদা না হেসে পারলেন না। অনুপমাও নিজের চুল বেঁধে খাবার দাবার ডাইনিং রুমে নিয়ে গেল। ফরিদা বেগমও বাচ্চাদের সাথে কথা বলতে শুরু করলেন। এর মধ্যে যে কতবার আয়রা অনুপমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলেছে তার হিসেব নেই। তবে মহিলার এক কথা, তিনি কিছুতেই মেয়েকে একা কোথাও পাঠাবেন না, অন্তত ওই নরকে তো নাই। এরপরে আয়রা আর কিছু বলতে পারল না। সবাই অন্য অন্য কথা নিয়ে আলোচনা করলো। রাত 9টার দিকে অনুপমার শ্বশুর জুনায়েদ আহমেদ আর দেবর ফাহাদ আহমেদ বাড়ি ফিরলেন। ফাহাদ কিছু মাস হলো অনার্স শেষ করে বাবার ব্যবসায় হাত দিয়েছে। রাতে সবাই প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া শেষ করে অফিসের কাজ বেশি থাকায় আজ তাদের ফিরতে দেরি হয়ে গেছে কিছুটা। দুপুরে অনুপমার মামার আসার খবর শুনেও আসতে পারেননি ব্যস্ততায়। অনুপমা তখন সোফায় বসে শাশুড়ির কাঁধে মাথা রেখে ঘুম, তাই জুনায়েদ সাহেব আর তাকে ডাকলেন না। বাপ ছেলে দুজনই পোশাক পাল্টে ফ্রেশ হয়ে এলেন। ততক্ষণে অনুপমাও উঠে পড়েছে। টেবিলে বসে হালকা কথাবার্তা আর আরিরার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। সবাই খাওয়ার মাঝে হঠাৎ করে জুনায়েদ সাহেব বললেন, কালকে ফাইজাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ছেলে ও ছেলের পরিবার ভালোই, তাই আসতে বলেছি। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে পাত্রের বাবা বলল, আপনার বড় মেয়েকে পছন্দ, অথচ আমার তো বিয়ে উপযোগী এক মেয়েই। কি বলছো বাবা এসব? ফাইজার সম্বন্ধ আর ভাই হয়ে আমি জানি না, আর বড় মেয়েকে ভুলভাল সম্বন্ধ কোত্থেকে আসে? ফাহাদের কথায় সবাই সহমত পোষণ করলো, কিন্তু এটাও ভাবলো দেখতে দোষ কোথায়। জুনায়েদ আহমেদ ফাহাদকে শান্ত হতে বললেন, হা ফাহাদ, বোন বড় হয়েছে, বিয়ে একদিন না একদিন দিতেই হবে। আর আসতে বলে দেওয়ার পর তো আর শেষ মুহূর্তে না করা যায় না। একটু থেমে ফাইজার উদ্দেশ্যে বললেন, ফাইজা, তোমার কি কোনো আপত্তি আছে? ফাইজা মাথা নেড়ে না বলল। সকলকেই যেন নিশ্চিত হতে দেখা গেল। এখন আবার কালকে কি হয় দেখার বিষয়। ভাইয়া, ও ভাইয়া, মুভি দেখবো চলো না? ফাহাদ কিছুটা বিরক্তি নিয়ে বলল। রাত বিরাতে তোদের কি ভূতে ধরেছে অনু? রাত কটা বাজে সে খেয়াল আছে? প্লিজ ভাইয়া। আচ্ছা আচ্ছা। ওরা চারজন লুকিয়ে লুকিয়ে নিচে এলো। বাবা টের পেলে রক্ষে নেই। অনু আর ফাইজা রাত বিরেতে যত অদ্ভুত আবদার করে বসে, না করলে শুরু হয় এদের ইমোশনাল ব্ল্যাকমেইল। আর তাছাড়া কালকে যেহেতু অফিস বন্ধ, তাই ফাহাদও না করা অজুহাত পেল না। এর মধ্যে ফাইজা বলে উঠল, পপকর্ন হলে ভালো হয়। একথা শুনে ফাহাদ আর অনু রান্নাঘরে চলে গেল পপকর্ন বানাতে। আয়রা আর ফাইজা মুভি পছন্দ করছে। রাত 2টা পর্যন্ত মুভি দেখে সবগুলো ড্রয়িং রুমেই ঘুমিয়ে পড়েছে। সকালে উঠে ফরিদা বেগমের ঝাড়ি খেয়ে ঘরে গিয়েছে ফ্রেশ হতে। দোতলায় উঠে অনুপমা নিজের ঘরে যাওয়ার আগে হুট করে ফাহাদ পিছন থেকে ডেকে উঠে, অনু শোন। অনুপমা পিছন ফিরে জবাব দেয়, হ্যাঁ ভাইয়া, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলার আছে। আগে বল, কাউকে বলবি না।
অনুপমা মাথা কাত করে সম্মতি দেয়। ফাহাদ বলল, আগামী মাসে ভাইয়া আসছে। অনুপমা অবাক হয়ে গেল। ভাইয়া মানে জিহাদ, ওর স্বামী, যার সাথে 6 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সে। ফাহাদ বুঝতে পারল অনুপমার মনের অবস্থা। সান্ত্বনার স্বরে বলল, দেখ অনু, তুই এই বাড়ির মেয়ে, কে এলো এসব নিয়ে ভাবার দরকার নেই। আর ভাইয়া বাড়াবাড়ি করলে মনে রাখবি তোর বড় ভাই এখনও জীবিত আছে। যা ঘরে যা, দুপুরে বাসায় মানুষ আসবে। দুঃখিত ভাই সাব। অনুপমা আমার বড় মেয়ে নয়, ও আমার বড় ছেলের বউ। কিছুক্ষণ আগের কথা, আজ বাড়িতে নানা পদের রান্না হয়েছে। বাড়িতে প্রথমবার পাত্রপক্ষ আসবে মেয়েকে দেখতে, তাই টুকটাক ভালোই আয়োজন হয়েছে। ইতিমধ্যে ফাহাদের ফুপু এবং তার পরিবারকে জানানো হয়েছে তাদের না জানিয়ে বাড়ির মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছে। যদি বিয়ে ঠিক হয়ে যায় তাহলে হুল স্কুল কাণ্ড হয়ে যাবে। কিছুক্ষণ পরেই জুনাইদ আহমেদের বোন জামিয়া আহমেদ, তার স্বামী আইমান তালুকদার এবং তাদের এক ছেলে এক মেয়ে আরহাম এবং রুহি আহমেদ বাড়ি এসে পৌঁছায়। জুম্বার পরে বিকেল 3টার দিকে পাত্রপক্ষ এসেছে। ওপরে মেয়েরা ফাইজাকে তৈরি করছে, মানে অনুপমা এসে দোতলা থেকে ড্রয়িং রুমে উকি দিল। নিচে জুবাইর সাহেব এবং আইমান সাহেব সোফার এক পাশে বসে অপর পাশে থাকা পাত্রের বাবা মার সাথে কথা বলছেন। পাশের আরেকটি সোফায় ফাহাদ আর আরহাম বসে আছে। কিন্তু অনুপমা চরম আশ্চর্য হলো তখন, যখন সোফায় বসে থাকা পাত্রের দিকে তাকালো। একই, ইনি তো তাদের ডিপার্টমেন্টের সাহিত্য বিষয়ক অধ্যাপক আরশাদ স্যার। সে দৌড়ে ফাইজার ঘরে ঢুকলো। সেখানে রুহি আর আয়রা বসে কথা বলছে। তার পাশেই ফোনে হাতে ফাইজা বসে আছে। এই ননদিনী, একটু বাইরে আয়, একটা কথা আছে। কেন রে অনুপমা, কি এমন কথা আমাদের সামনে বলা যাবে না? আহা আয়রা আপু, তোমাদের পরে বলবো। একটু থেমে ফাইজার উদ্দেশ্যে বলল, এই ফাইজা চলো না প্লিজ। ফাইজাও আর কিছু জিজ্ঞেস করলো না, অনুপমার সাথে সাথে পা বাড়ালো। ওরা করিডোরে এসে নিচে তাকালো, তার দেখলো সবাই খেতে বসেছে। ফরিদা বেগম আর জামিয়া আহমেদ অতিথিদের খাবার পরিবেশন করছে। অনুপমার দৃষ্টি অনুসরণ করে ফাইজা যখন পাত্রের দিকে দৃষ্টিপাত করলো, তার মুখটা আপনা আপনি খুলে গেল। একটুর জন্য চিৎকার দিয়ে ফেলতো, তবে অনুপমা এর আগে ফাইজার মুখটা চেপে ধরল। তারা অন্য কর্নারে চলে গেল, যেন নিচ থেকে সরাসরি তাদের দেখা না যায়। ফাইজা চমকিত কণ্ঠে বলল, অনুপু, এগুলো কি? উনি এখানে কেন? পাত্র কি উনি? এ বেটা না তোকে পছন্দ করতো অনুপু? তোর পিছনে প্রায় লাগিয়েছিল জুনিয়রদের। উনি এসেছে আমাকে দেখতে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না গো অনুপু। অনুপমা ফাইজার মাথায় চাটি মেরে বলল, গাদা, এই বেটা আমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। একটু পর দারুণ একটা নাটক হবে। কালকে বাবা বলল, শুনলি না বড় মেয়ের কথা বলেছে? শেষ ভাইয়া বাসায়, আমরা তাকে কিছু জানাইনি। জানতে পারলে একটা থাপ্পড় যদি নিচে পড়ে। রোজেনের মুখে চিন্তার ছাপ দেখা গেল। ফাহাদ একবার এক ছেলেকে আধমরা করেছিল অনুপমাকে প্রপোজ করায়, আর এখানে তারা এত বড় একটা খবর ফাহাদের থেকে লুকিয়েছে। বেটা আজকে বাসের সম্বোধন নিয়ে এসেছে। কী হবে আল্লাহ মাবুদ ভালো জানেন। তারা ঘরে প্রবেশ করলো। আয়রা আর রুহি কী হয়েছে জানতে চাইলে তাদের পুরো ব্যাপারটা খুলে বলল। এই কাহিনী শুনে আয়রা আর রুহি হাসবে না কাঁদবে সেটাই বুঝে পারছে না তারা। এদিকে অনুপমা আর ফাইজার অবস্থা বেহাল। কিছুক্ষণ পরেই ফরিদা বেগম এসে বললেন ফাইজাকে নিচে নিয়ে যেতে। তার কথা মতো রুহি আর আয়রা গেল ফাইজার সাথে। অনুপমা করিডর থেকে তাকিয়ে রইল। পাত্রীকে আনা হয়েছে শুনে আশরাফ চোখ তুলে তাকালো। অনুপমার জায়গায় ফাইজাকে দেখে ব্রুকুসকে ফেলল। আশ্চর্য, দেখতে আসলো বড় মেয়েকে, সামনে এনেছে ছোট মেয়েকে।
আশরাফ মায়ের কানে কানে কথাটা বলতেই তিনি আশরাফের বাবাকে কথাটা জানালেন। ভদ্রলোক চমৎকার হেসে জুনায়েদ সাহেবকে বললেন, ভাই আমরা তো আপনার বড় মেয়ের জন্য সম্বোধন নিয়ে এসেছি, ওর জায়গায় আপনার ছোট মেয়ে আসলো যে। ওনার কথায় ড্রয়িং রুমে যেন ছোট্ট করে বিস্ফোরণ ঘটল। জুনায়েদ সাহেব বুদ্ধিমান লোক, উনি ব্যাপারটা এবার বুঝতে পারলেন। সাধারণভাবে হেসেই বললেন, দুঃখিত ভাই সাহেব, অনুপমা আমার বড় মেয়ে নয়, ও আমার বড় ছেলের বউ। এই কথা শুনে আশরাফের চোখ বড় হয়ে গেল। সে আর কিছুই বলতে পারল না। এরপর ধীরে ধীরে তারা উঠে পড়ল। যাবার আগে আশরাফ আর তার বাবা তাদের কাছে বারবার নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে গেল। কিন্তু জুনায়েদ সাহেব আশরাফের বাবার সাথে কোলাকুলি করে বললেন, আরে না ভাই সাহেব, ক্ষমা চাওয়ার কিছু নেই, মানুষ মাত্রই ভুল। আপনারাও মেয়ের নাম বলেনি, আমিও বলিনি, আমার একটা মাত্র মেয়ে, আমরা বুঝিনি আপনার অনুপমার কথা বলেছেন। এখানে আমাদেরও ভুল আছে। তিনি মেহমানদের বিদায় করে দিয়ে এসে দেখলেন তার ছেলে অনুপমা আর ফায়জাকে বকছে। তিনি ছেলেকে বাধা দিলেন, এসব কি হচ্ছে ফাহাদ, এখানে ওদের দোষ কোথায়? ওরা কি জানতো এরকম পরিস্থিতি তৈরি হবে? আর তাছাড়া অনুপমার বিয়েটার সময় আইনিভাবে বিয়ে হয়নি, সার্টিফিকেট নেই, এটা স্বাভাবিক যে তার শিক্ষা প্রতিষ্ঠানে সে অতিবাহিত। বাবা ওরা আমাকে জানায়নি কেন যে কেউ ওদেরকে ফলো করছে? আজ ওদের ভার্সিটি শিক্ষক ছিল বলে পার পেয়েছে, নয়তো দেখতে আমার বোনদের ডিস্টার্ব করার পরিণাম কি হতো? পাশ থেকে ফাহাদের ফুফু ফোন কেটে বললেন, এই অপায়াকে এত লাই দিস না, মাথায় উঠে নাচবে। জন্মের পর তো বাবাকে খেয়েছে, কিছুদিন পরে মাকেও খেলো, বিয়ের পর দিনই ছেলেটাকে ঘরছাড়া করছে। ওকে যে তোরা কেন এখানে রাখছিস সেটাই আমি বুঝি না। বাপু, আজ বাড়ির মেয়ের বিয়ে ভাঙলো, বাইরে গিয়ে কি করে আল্লাহ মাবুদ জানে। আবিয়াতা সাজজালা জোটাইছে, নয়তো পরপুরুষের ঘর পর্যন্ত আসে কেমনে? জুনায়েদ সাহেব কথাটির প্রতিবাদ করতে চাইলেন, কিন্তু তার আগেই অনুপমা ভিজা গলায় বলল, দুঃখিত ফুফু, আমি বাইরে পড়তে যাই, এসব করতে নয়। তাছাড়া উনি আমার শিক্ষক, ওনাকে নিয়ে তেমন কিছু আমি কখনো মাথায় আনিনি। কিন্তু তিনি আমাদের পেছনে জুনিয়রদের পাঠাতো খোঁজ নেওয়ার জন্য। তিনি আমার শিক্ষক, তার বিরুদ্ধে কার কাছে বিচার দিতাম? ভাইয়াকে বলে ভাইয়া ওখানে গিয়ে হুলস্থুল কাণ্ড করতো, সেখানে আমাদেরই মান সম্মান যেত। এইসব ভেবে বলিনি, কিন্তু আমি স্যারকে বলেছিলাম আমি বিবাহিত, উনি বিশ্বাস করেননি। এখানে আমার কী দোষ ফুফু? অনুপমা কথাটা শেষ করে আর দাঁড়ালো না সেখানে। চোখ থেকে অবাধ্য অশ্রুগুলো ঝরে পড়ছে, চেষ্টা করেও পারল না সেগুলো আটকাতে। সিঁড়ি বেয়ে দৌড়ে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেল। নিজেই দরজাটা কোনো রকম ভিড়িয়ে খাটে কিনারে বসে পড়ল। পশ্চিম আকাশে সূর্যাস্ত হচ্ছে, গোধূলির সৌন্দর্যটা যেন এক সময় সবচেয়ে বেশি থাকে। এই সূর্যাস্ত গোধূলির রূপ দেখতে দেখতে অনুপমা তার বিয়ের কথা মনে করছে। প্রথমবার বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক হয়েছিল, সময় সে বিয়ে করবে না বলে মামি গরম খুন্তি দিয়ে তার ডান হাত পুড়িয়ে দিয়েছিল। মামা শহরের বাইরে গিয়েছিলেন, আয়রা সেদিন তাকে বাঁচাতে এলেও সেও মার খেয়েছিল অবাগির জন্য। অপায়াদের প্রতি মায়া দেখাতে নেই যে। তারপর পরদিন স্কুলে অর্ধাবৃত্তির পরীক্ষা ছিল। পরীক্ষায় তার সব মনে পড়লেও হাতের যন্ত্রণায় পুরো খাতাই প্রায় খালি জমা দিতে হয়েছিল। সেদিন রাস্তার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে নিজের মাকে দুঃখের কথা বলছিল। কি জানি মা শুনল কিনা সে কথা। কিছুক্ষণ পর কোত্থেকে যেন ফরিদা বেগম তার পাশে এসে বসলেন, অসহায় মেয়েটার মাথায় হাত রাখলেন। হয়তো শুনেছিলেন এতিম মেয়েটার আর্তনাদ, সান্ত্বনা দিয়ে কিছুক্ষণ সুখ দুঃখের আলাপ করলেন, খোঁজ খবর নিলেন মেয়েটার। মেয়েটা হয়তো সেদিন ফরিদা বেগমের সাথে জড়িয়ে পড়েছিল, তাই তো তার এক সপ্তাহ পরে ফরিদা বেগম যখন মামার কাছে তার জন্য প্রস্তাব রাখে, অনুপমা আর না করেনি, রাজি হয়ে গিয়েছিল মেয়েটা। তার সপ্তাহ খানেক পর তিনি মেয়েটাকে
লাল টুকটুকে বউ সাজিয়ে নিজের বড় ছেলে বউ হিসেবে নিয়ে আসলেন। কিন্তু সেই অপায়া ভাগ্যে বোধহয় স্বামীর ভালোবাসা ছিল না। পরদিন ভোরে উঠে শুনে তার স্বামী বাড়ি ছেড়েছেন। কিরে অনু, সন্ধ্যাবেলায় এখানে কি করছিস? তার উপর ছাদের সাইডে এসে দাঁড়িয়েছে। ভূতে তো ধাক্কা দিয়ে ফেলে দিবে। অনুপমা হাসতে চাইল, কিন্তু চোখের কোণের অশ্রু কোনোটা ফাহাদের চোখে ঠিকই ধরা পড়েছে। ফাহাদ অনুপমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনু, তোর এই ভাইয়ের ওপর ভরসা আছে তো? তোর ভাই তোর জন্য সব কিছু করতে পারবে। তুই কিসের ভয় পাচ্ছিস বল তো একবার? আরে পাগলি, তুই এই বাড়িতে মেয়ের পরিচয় থাকিস না? দেখলি না আজকে পাত্রপক্ষ আসলো? ভাবছি কোনো ভালো পাত্র পেলে তোর বিয়েটা দিয়ে দিব। কি বলিস? ফাহাদের বলা শেষের কথাটা শুনে অনুপমা ফিক করে হেসে ফেলল। গল্প নেশা লাগিল রে। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।